ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স ডেমো ক্যাম্পের আজকের লেকচারে আমরা আমাদের রিয়েল অ্যাপ্লিকেশনটা তৈরি করব। আজকেই সেই প্রতীক্ষিত লেকচার। যদি আপনি প্রিভিয়াস লেকচারগুলো দেখে না থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, না হলে অনেক কিছুই আপনি মিস করে ফেলবেন। তাহলে আজকের লেকচারে ব্যাক আসা যাক। লাস্ট লেকচারে আমরা ভিউয়ের ক্রাশ কোর্স দেখেছিলাম, অর্থাৎ ভিউ সম্পর্কে একটা আইডিয়া নিয়েছিলাম। আজকে ভিউয়ের এক্সট্রিম লেভেলে যাব আমরা, যদিও প্রপার এক্সট্রিম লেভেলে যাব না, আমরা অ্যাপ্লিকেশনটা তৈরি করে ফেলবো। আমাদের যে অ্যাপ্লিকেশনের মার্কআপ আমরা তৈরি করেছিলাম টেমপ্লেট, সেই টেমপ্লেটটাকে ওয়ার্কেবল করব আজকে আমরা। এই কাজটা করার জন্য আমাদের একটা টুলস দরকার। যদিও আমরা সরাসরি HTML টেমপ্লেটের ভেতরে ভিউ দিয়ে কাজ করতে পারতাম, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এটা গুড অ্যাপ্রোচ না। গুড অ্যাপ্রোচটা কি? গুড অ্যাপ্রোচ হচ্ছে যে এর CLI টুলসটা ব্যবহার করা। CLI টুলস ব্যবহার করেই আমরা সাধারণত এর ভিউয়ের অ্যাপ্লিকেশন স্ক্যাফোল্ড করে থাকি। স্ক্যাফোল্ড বলতে আসলে এর ভেতরে যত যা প্রয়োজনীয় ফাইল, ডিরেক্টরি, যা যা দরকার অপটিমাইজড ওয়েতে সব কিছু ইন্টিগ্রেটেড অবস্থাতে থাকে এই CLI এর ভেতরে। জাস্ট আমি কমান্ড লাইনে গিয়ে একটা কোড লিখব, ইন্টার করব, বুম, সব কিছু পারফেক্টলি আমার জন্য তৈরি হয়ে যাবে। তারপরে আমি সরাসরি কোড লিখব এবং এই ভিউয়ের মতো ফ্রেমওয়ার্ক, ভিউ, রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার যাই বলি না কেন, যেই ফ্রেমওয়ার্কই ব্যবহার করি না কেন, এখানে কাজ করার জন্য আমরা কম্পোনেন্ট সিস্টেমটা ব্যবহার করে থাকি। ছোট ছোট কাজগুলোকে নিয়ে একটা কম্পোনেন্টের ভেতরে রেখে দেই, পরে সে যেখানে যেটা দরকার সেটা ইম্পোর্ট করে কাজ করে থাকি। তো এই সমস্ত কাজ করার জন্য আমাদের একটা প্যাকেজিং দরকার, বান্ডেলিং সিস্টেম দরকার বিহাইন্ড দ্য সিন। তো সেইগুলো যদি আমরা ম্যানুয়ালি করতে চাই অবশ্যই করতে পারি, কিন্তু যেহেতু এটা প্রতিটা প্রজেক্টের জন্যই দরকার, এই জন্য বিভিন্ন রকম CLI আছে। রিয়্যাক্টের CLI আছে, ভিউয়ের CLI আছে, অ্যাঙ্গুলারের CLI আছে। এক একটা CLI এক এক রকম, কিন্তু আলটিমেটলি গোল প্রত্যেকের একই, যে আমি কমান্ড লিখব এবং আমার জন্য আমার প্রজেক্টের যাবতীয় বিষয়বস্তু হয়ে যাবে, কাজ হয়ে যাবে। এই যে এখানে একটা কোড আপনি দেখতে পাচ্ছেন, ভিউ নিয়ে কাজ করার জন্য আমার পিসিতে নোটজেস ইনস্টলড অবস্থাতে থাকতে হবে। সো আপনি nodejs.org এই ওয়েবসাইটটাতে ভিজিট করে জাস্ট যে কোনো একটা ভার্সন, LTS ভার্সন হোক, কারেন্ট ভার্সন হোক, যে কোনো একটা ভার্সন ইনস্টল করে নেবেন। নোটজেস ইনস্টল না থাকলে আপনি কাজ করতে পারবেন না ভিউ নিয়ে। যদিও ভিউ ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, তাহলে কেন আমাদের নোটজেস ইনস্টলড অবস্থায় থাকতে হবে? তার রিজন হচ্ছে ভিউ সব কিছু বান্ডেল করে আমাদেরকে পারফেক্ট একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করার জন্য যেই টুলসগুলো দরকার, সেই টুলসগুলো নোটজেসের ওপরে রান হচ্ছে। যদিও যখন আপনার অ্যাপ্লিকেশনটা লাইভ হবে তখন নোটজেসের কোনো কাজ নেই, নোটজেস কিচ্ছু করবে না, কিন্তু যখন আমরা ডেভেলপমেন্ট করব তখন আমরা যেন একটা স্মুথ এনভায়রনমেন্ট পাই, ফিচার রিচ এনভায়রনমেন্ট পাই, হট রিলোডিং পাই, সব কিছু অটোমেটিক বান্ডেল হয়ে যায়। এই সব কাজের জন্য ওই যে আবার স্যাসের সাপোর্ট পাই, এরকম অসংখ্য ছোট ছোট কাজ যেন আমরা ইজিলি করতে পারি, সেজন্য আমাদের নোটজেসের সাপোর্টটা লাগে, কারণ সমস্ত টুলস নোটজেসের ওপরেই চলে। এখন আমরা যে ভিউ ইনস্টল করব, ভিউয়ের CLIটা ইনস্টল করব, সেটাও কিন্তু নোটজেস ব্যবহার করে আমাকে করতে হবে। কারণ নোটজেস ইনস্টল করলে আপনি তার সাথে একটা প্যাকেজ ম্যানেজার পাবেন, যার নাম হচ্ছে NPM, নোট প্যাকেজ ম্যানেজার। এই নোট প্যাকেজ ম্যানেজার নিয়ে যদি আপনি না জানেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে একটু সার্চ করতে হবে NPM ক্র্যাশ কোর্স, তাহলে আপনি একটা NPM-এর উপরে অসাম ক্র্যাশ কোর্স পেয়ে যাবেন এবং জেনেও যাবেন। তো সেটা নিয়ে আমরা কথা বাড়াবো না, আমরা NPM-এর এই কোডটা কপি করব, কপি করে আপনার পছন্দের টার্মিনাল ওপেন করে এই কোডটা এক্সিকিউট করবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, সো আমি এটা নিয়ে আর ইনস্টল করছি না, ইন্টার করলে ইনস্টল হয়ে যাবে। আর যদি আপনি ইয়ার্ন নিয়ে কাজ করতে চান তাহলে ইয়ার্ন, বোথ, যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে আপনি করতে পারবেন। এখন প্রত্যেকটা CLI টুলস শুধুমাত্র কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে থাকে, কিন্তু ভিউয়ের CLI এটা আবার একটু অসাম লেভেলের CLI। আপনাকে একটা মজার জিনিসও দিবে, সেটা হচ্ছে UI। আমরা এরকম একটা UI রান করতে পারবো, UI রান করে UI এর মাধ্যমে প্রজেক্ট স্ক্যাফোল্ড করতে পারবো। যা যা আমার দরকার সেগুলো আমরা নিতে পারবো, যা যা আমার দরকার না সেগুলোকে আমরা বাদ দিতে পারবো। বাট আমার এটা দরকার নেই, আমার দরকার সিম্পল, জাস্ট সিম্পল একটা কমান্ড, যে কমান্ডটা ব্যবহার করে আমরা প্রজেক্টটাকে স্ক্যাফোল্ড করতে পারি। ওকে, তো সেটা কি কমান্ড? ভিউ সার্ভের পূর্বে একটা কমান্ড আছে, ভিউ ক্রিয়েট টাইপের একটা কমান্ড আছে, এই যে ক্রিয়েটিং এ প্রজেক্ট, জাস্ট ভিউ ক্রিয়েট হ্যালো ওয়ার্ল্ড বা আপনার প্রজেক্টের নেম। সো আমি যেই ডিরেক্টরিতে প্রজেক্টটা ক্রিয়েট করবো আমি সেই ডিরেক্টরিতেই আছি। থাকার পরে আমি লিখলাম ভিউ ক্রিয়েট, আমি এখানে একটা নাম দিব। ভিউ ক্রিয়েটের পরে আমি নাম দিব হচ্ছে, এটার নাম কি, ন্যানো কনভার্টার, এটা আমি নাম দিলাম, দিয়ে ইন্টার করলাম। এটা আমার কাছে কিছু কোশ্চিন করবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমার বলে দিতে হবে যে আমরা আসলে কোনটা ব্যবহার করতে চাচ্ছি।
যেমন আমার এনপিএম আপডেট দিতে বলছে, তো আমি সেটা নিয়ে এখন চিন্তিত না, এটা আপনার আসবে না। আপনার কাছে এরকম আসবে যে কোনটা আপনি পিক করতে চাচ্ছেন। আপনি ডিফল্টভাবে ভিউ 2 সিলেক্ট করতে পারেন, আপনি ডিফল্টভাবে ভিউ 3 সিলেক্ট করতে পারেন, আপনি ম্যানুয়ালি প্রত্যেকটা ফিচার্স সিলেক্ট করতে পারেন। তো আমি চাচ্ছি ডিফল্টভাবে ভিউ 2 নিয়ে কাজ করতে, কারণ আমাদের এই অ্যাপ্লিকেশনটা হবে অপশনস এপিআই ব্যবহার করে। সো আমি এন্টার করলাম, এরা আমাকে জিজ্ঞেস করছে আমি ইয়ার্ন ব্যবহার করব না এনপিএম প্যাকেজ ম্যানেজারটা ব্যবহার করব। আমি ইয়ার্ন ব্যবহার করব, কারণ ইয়ার্ন অনেক কিছু ক্যাশ করে রাখে, অফলাইনেও অনেক প্যাকেজ আমি ইনস্টল করতে পারি, আমি কন্টিনিউয়াসলি ইয়ার্ন ব্যবহার করি। সো আমার জন্য ইয়ার্ন বেটার। আর আপনি যদি না জেনে থাকেন ইয়ার্ন না এনপিএম, তাহলে চোখ বন্ধ করে এনপিএম চুজ করবেন, কারণ আপনার পিসিতে ইনস্টলড নাও থাকতে পারে ইয়ার্ন। সো আমি ইয়ার্ন চুজ করলাম, করে এন্টার করলাম। এটা কিছুটা সময় নেবে এবং কিছুটা সময় নেওয়ার পরে আমার জন্য একটা সুন্দর প্রজেক্ট স্ক্যাফোল্ড করবে, এবং তার ভেতরে সোর্স ডিরেক্টরি থাকবে, অ্যাসেট ডিরেক্টরি থাকবে, পাবলিক ডিরেক্টরি থাকবে, যা যা থাকা দরকার একটা প্রজেক্টের সব কিছু থাকবে। একটা স্ট্রাকচার্ড প্রজেক্ট আমার জন্য তৈরি হবে, এবং এই প্রজেক্টটা রান করার জন্য যা যা লাইব্রেরি দরকার, ভিউ দরকার, তারপরে হচ্ছে বিহাইন্ড দ্য সিন আর যা যা দরকার, ওয়েব প্যাক দরকার, সব কিছু ইনস্টল করে ফেলবে এক কমান্ডের মাধ্যমে। জাস্ট একটা কমান্ড লিখলাম, দুইবার এন্টার করলাম, দুইটা অপশন চুজ করে দিলাম, এনাফ। এনাফ, এটাই হচ্ছে সিএলআই টুলের মজা। ঠিক আছে, আমার অলমোস্ট সব কিছুই সাকসেস, প্রায় কাছাকাছি অবস্থায় আছে। অল্প কিছুক্ষণের ভেতরেই আমার প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, ইয়েস, আমার প্রজেক্টটা কমপ্লিট। এরা আমাকে দুইটা কমান্ড সাজেস্ট করছে, একটা হচ্ছে ন্যানো ক্যাম্প বলছি, ন্যানো কনভার্টার। ন্যানো ক্যাম্প নিয়ে এত কাজ করছি যে কারণে ন্যানো ক্যাম্পই আসছে বারবার মুখ থেকে। সো আপনারা যদি ন্যানো ক্যাম্পে জয়েন করে না থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ন্যানো ক্যাম্প সম্পর্কে জানতে পারেন এবং ন্যানো ক্যাম্পে জয়েনও করতে পারেন। ভিউয়ের কোর্সও শুরু হতে যাচ্ছে, রিয়াক্টের কোর্সও শুরু হতে যাচ্ছে নেক্সট 1 নভেম্বর 2020 থেকে, 1 ডিসেম্বর 2020 থেকে। ওকে, তো আমরা ন্যানো কনভার্টারের ডিরেক্টরিতে যাব, যেটা আমাদের প্রজেক্ট ডিরেক্টরি ন্যানো কনভার্টার, এবং এরা আমাকে বলছে ইয়ার্ন সার্ভ কমান্ডটা দিতে। তো ইয়ার্ন সার্ভ কমান্ডটা দেওয়ার পূর্বে আমি হচ্ছে আমার প্রজেক্টটাকে ভিএস কোডে ওপেন করে নিই, এবং ভিএস কোডে ওপেন করে আমি একটা কমান্ড দিব, সেটার নাম হচ্ছে ইয়ার্ন সার্ভ, নট সার্ভার, সার্ভ। সব কিছু ঠিক মতো দিতে হবে। ওকে, সো এটা টাইম নেবে, কিছুটা টাইম নেওয়ার পরে এটা ওপেন করবে। এটা আমাদের যে কাজগুলো করবে সেটা হচ্ছে আমার প্রজেক্টটাকে বিল্ড করবে, বিল্ড করে সেটা লোকাল সার্ভারে ওপেন করবে। এই যে দেখেন লোকাল সার্ভারে কিন্তু রানিং আছে। এখন আমি যে এটাকে কপি করে আমার ব্রাউজারে গিয়ে পেস্ট করি, তাহলে দেখব যে আমার ভিউ অ্যাপ্লিকেশন রানিং, কমপ্লিটলি রানিং। তো এবার একটু প্রজেক্ট স্ট্রাকচারটার দিকে একটু দেখা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি নোড মডিউলস, যেটা প্রত্যেকটা রিয়াক্ট অ্যাপ্লিকেশন বলেন, ভিউ অ্যাপ্লিকেশন বলেন, অ্যাঙ্গুলার বলেন, সব জায়গাতেই থাকবে। এনপিএম ব্যবহার করার কারণে এই নোড মডিউলস ডিরেক্টরিটা আসবে। প্যাকেজ জেসন ফাইল, এটাও এনপিএম ব্যবহার করছি এই জন্য। রিডমি ফাইল, ইয়ার্ন লক ফাইল, এটা হচ্ছে ইয়ার্ন প্যাকেজ ম্যানেজার ব্যবহার করছি এই জন্য। গিট ইগনোর ফাইল, পাবলিক ডিরেক্টরি, এর ভিতরে ফ্যাব আইকন বা ফেভারিট আইকন থাকবে। আপনার ওয়েবসাইটের আইকনটা আপনি চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। index.html ফাইল, একটা বেসিক HTML ফাইল যেখানে আমাদের হাত দেওয়ার কোনো দরকার নেই। আর এরপরে সোর্স, এর ভেতরে আমরা সমস্ত সোর্স কোড লিখব। এখানে একটা main.javascript ফাইল আছে যেখানে ভিউটাকে আসলে রান করা হচ্ছে, ইনস্ট্যান্সিয়েট করা হচ্ছে এখানে। আর app.view ফাইল, যেখানে মূলত আমরা কোড করব। এগুলোকে বলা হয় সিঙ্গেল টেমপ্লেট বা সিঙ্গেল কম্পোনেন্ট ফাইল। একটা ফাইলের ভেতরে একটা করে কম্পোনেন্ট থাকবে। কম্পোনেন্ট কীভাবে সেটা বোঝানোর জন্য আসলে আমাদের অন্য কোনো কোর্সে যাইতে হবে। কম্পোনেন্ট বলতে একটা অ্যাপ্লিকেশনও একটা কম্পোনেন্ট, আবার একটা অ্যাপ্লিকেশনের ভিতরে একটা ছোটো বাটনও একটা কম্পোনেন্ট হতে পারে। এই ইউনিট, ওকে, একটা যে কোনো ইউআই ইউনিটকে আমরা কম্পোনেন্টের সাথে তুলনা করতে পারি। তো আমাদের সমস্ত কোডগুলো বর্তমানে এখান থেকে কল হচ্ছে, এবং কম্পোনেন্টস ডিরেক্টরির ভেতরে আরও একটা ফাইল আছে যার নাম হ্যালো ওয়ার্ল্ড। এই ফাইলের ভেতরে যে কোডগুলো লেখা আছে সেই কোডগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যদি আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটাকে রিমুভ করে দেই, ডিলিট করে দেই পুরোপুরি, আমরা ইরোর পাবো, অবশ্যই ইরোর পাবো, কারণ আমরা হ্যালো ওয়ার্ল্ড ব্যবহার করছি এই জায়গাটাতে। এটাকে আমি রিমুভ করে দেই যেহেতু এটা আমাদের দরকার নেই। এবং কম্পোনেন্টস, যতগুলো কম্পোনেন্টস আছে সবগুলো কম্পোনেন্টস আমরা এখানে ব্যবহার করব, কিন্তু আপাতত আমাদের কোনো কম্পোনেন্টস নেই, তো আমি কম্পোনেন্টসটাকে পুরোটাই রিমুভ করে দিলাম। আর হ্যালো ওয়ার্ল্ড নাই, তো এক্সিস্টই করে না, সো আমার ইম্পোর্টটাও দরকার নেই, আমি সব কিছু ক্লিয়ার করে ফেললাম। ক্লিয়ার করলে আমরা শুধুমাত্র লোগোটা দেখতে পারবো। হ্যাঁ, সো আমি সেভ করেছি। সেভ করার পরেও অনেক সময় রিফ্রেশ নেয় না, অটো রিলোড, হট রিলোড হয় না। তো কেন জানি হট রিলোড হচ্ছেই না, কম্পাইল সাকসেসফুলি দেখাচ্ছে, কিন্তু তারপরেও হট রিলোড কাজ করছে না। হয়তো সাফারিতে হট রিলোড কাজ করবে না। তো আমার মতে আমরা সাফারিতে কাজ না করে ক্রোম ওপেন করি।
ব্রাউজ করার জন্য সাফারি খুবই ভালো, কিন্তু ডেভেলপমেন্টের জন্য সাফারি ভালো না। ডেভেলপমেন্টের জন্য বেস্ট হচ্ছে ক্রোম। সো আমরা লোকাল হোস্ট 8080 এই জায়গাটায় চলে যাই, যে এন্টার করি, দেখি যে হট রিলোড নেয় কি না। ইয়াস, আপনি দেখতে পাচ্ছি যে ইয়াস, এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে যে শুধুমাত্র ইমেজটা রয়েছে। ইভেন আমি যদি ইমেজটাকে রিমুভ করে দেই তাহলেও কোনো সমস্যা নেই। আমরা ইমেজটাকে রিমুভ করে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা আমাদের মতো করে এই সোয়ান ট্যাগ দিয়ে বললাম হ্যালো স্ট্যাক লার্নার, একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, দিয়ে বললাম ন্যানো ক্যাম্প ইজ গোয়িং টু চেঞ্জ ইয়োর লাইফ। ওকে, সো রান করলাম, দেখেন অটোমেটিক্যালি আপডেট নিল, আমার রিফ্রেশ করারও দরকার নেই। সো এই হচ্ছে আমাদের কোড। এবং এখানে যে কোডটা এত সুন্দর করে দেখাচ্ছে, এর পেছনে একটা সিএসএস কোড আছে। এই সিএসএস কোডটা কিন্তু এখানে লেখা। ওকে, এই সিএসএস কোডটা এখানে লেখা। তাহলে একটা ডট ভিউ ফাইল, এখানে খেয়াল করেন যে আমার ফাইলটার নাম কিন্তু ডট ভিউ এক্সটেনশন দিয়ে শেষ হচ্ছে। তার মানে ভিউয়ের জন্য যেই ফাইলগুলো আমরা ক্রিয়েট করব সেটা ডট জেএস এক্সটেনশন দিয়ে হবে না, ডট জেএসএক্স এক্সটেনশন দিয়ে হবে না, ডট টিএস এক্সটেনশন দিয়ে হবে না, হবে কি দিয়ে? ডট ভিউ দিয়ে। ডট ভিউ, এটা মানে আমার কম্পাইলার বুঝতে পারবে যে ও আচ্ছা, এটা বোধহয় ভিউয়ের ফাইল। আর একটা ভিউয়ের ফাইলে 3টা পার্ট থাকে। একটা পোর্শনে আমরা টেমপ্লেট নিয়ে কাজ করি, সব কিছু এর ভেতরে এইচটিএমএল লেখা হবে, এবং এই সমস্ত এইচটিএমএলটা টেমপ্লেট ট্যাগের ভেতরে র্যাপ করে রাখতে হবে। ওকে, অন্য কিছু দিলে হবে না, টেমপ্লেটই দিতে হবে। এটা হচ্ছে আমার এইচটিএমএল লেখার জায়গা। এরপরে একটা স্ক্রিপ্ট ট্যাগ থাকবে, যার ভেতরে আমরা জাভা স্ক্রিপ্ট কোড লিখবো, ভিউয়ের সমস্ত লজিক লিখবো, ডেটা নিয়ে কাজ করব, কম্পোনেন্ট নিয়ে কাজ করব, ওয়াচার নিয়ে কাজ করব, সমস্ত জাভা স্ক্রিপ্টের লজিক্যাল কোড আমরা এখানে লিখব। আর তার পরবর্তীতে স্টাইল নামের একটা সেকশন থাকবে, সেই সেকশনে আমরা এই কম্পোনেন্টের জন্য কোনো স্টাইল লিখতে চাইলে সেটা লিখতে পারি। আবার যদি গ্লোবালিও কোনো স্টাইল দিতে চাই তাহলে সেটাও দিতে পারি এই জায়গাটাতে। ওকে, এই হচ্ছে আমাদের একটা অ্যাপ ফাইলের বা হচ্ছে ভিউ কম্পোনেন্ট ফাইলের স্ট্রাকচার। তো আমাদের এই সিএসএসটা দরকার নেই, আমরা এই সিএসএসটাকে বাদ দিয়ে দিই। তাহলে আমাদের এই ফাইলে কোনো স্টাইলেরই দরকার নেই। আমরা আমাদের একটু এখান থেকে যাই, যেটা আমরা তৈরি করে রেখেছিলাম। কি তৈরি করে রেখেছিলাম? একটা HTML টেমপ্লেট তৈরি করেছিলাম। আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে বডির ভেতরে যা যা আছে, বডির শেষ পর্যন্ত যা কিছু আছে সব কিছুকে কপি করে আমরা এই যে ডিভ আইডি ইকুয়াল টু অ্যাপ এর ভেতরে বসিয়ে দিতে যাচ্ছি। আমরা আজকে অ্যাপ্লিকেশনটা তো রানিং করব, অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে রান করবে, কিন্তু আমরা একটা কাজ করব না, সেটা হচ্ছে অ্যাপটাকে খুব ভালোভাবে স্ট্রাকচার্ড করব না, স্ট্রাকচার্ড করব পরবর্তী লেকচারে। সো আজকের লেকচারে কোনোভাবে আমরা অ্যাপ্লিকেশনটাকে ওয়ার্কেবল করব। ওকে, তো সেভ করি, সেভ করে ব্রাউজারে যাই, দেখা যাচ্ছে কোনো রকম কোনো স্টাইল নেই, কোনো রকম কোনো সিঙ্গেল স্টাইল নেই, খুবই বাজেভাবে ব্রেক করেছে। তার কারণ আমাদের কাছে স্টাইল ফাইলগুলো নেই। তো স্টাইল ফাইলগুলো কই আছে? স্টাইল ফাইলগুলো পাওয়ার জন্য আমরা এখান থেকে এই যে স্টাইল পুরো ডিরেক্টরিটাকে কপি করে নিয়ে আসতে পারি। কপি করে এই জায়গাটায় গিয়ে অ্যাসেটস নামের যে ডিরেক্টরিটা আছে, অ্যাসেটস ডিরেক্টরির ভেতরে পেস্ট করে দিই যত সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট তো দরকার নেই, সিএসএস, লোগো, ইমেজ, আইকন সব কিছু হচ্ছে আমরা এই অ্যাসেট ডিরেক্টরির ভেতরে রাখবো। সো আমরা স্টাইলটাকে আপাতত অ্যাসেট ডিরেক্টরির ভেতরে রাখলাম। তাহলে এবার মনে হয় আমাদের অ্যাপ্লিকেশনটা কাজ করবে। সো এটা না, ক্রোমের কাছে যাইতে হবে, রিফ্রেশ করি, সেম, কোনো রকম কোনো ডিফারেন্সিয়েট নেই। তো আমরা এখন কি করতে পারি? আমরা সিএসএস ফাইল ইম্পোর্ট করেছি, মানে ইম্পোর্ট করছি বলতে কি, আমরা আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে নিয়ে এসেছি, কিন্তু সিএসএস ফাইলগুলোকে এখন আমরা ব্যবহার করিনি। তো সিএসএস ফাইল ব্যবহার করার জন্য আমাদের কি দরকার? আমাদের সিএসএসগুলোকে স্ক্রিপ্টের ভেতরে ইম্পোর্ট করা দরকার। এগুলোকে আমরা এই জায়গাটাতে ইম্পোর্ট করব। তো কিভাবে ইম্পোর্ট করতে পারি সেটা আমরা এখানে যাই, এখানে গিয়ে নর্মালি যেভাবে ইম্পোর্ট করতে হয় সেভাবে ইম্পোর্ট করলে চলবে না, আমরা রিকোয়ার করতে পারি। ওকে, সিম্পলি হচ্ছে রিকোয়ার করব @ মানে হচ্ছে সোর্স ডিরেক্টরির ভেতরে যাবে, যাওয়ার পরে অ্যাসেটস / দিয়ে CSS / দিয়ে reset ডট CSS, আমাদের সমস্ত স্টাইল রিসেট করে দিক, দেখি তো এটা কাজ করে কি না। ওকে, সো এরা কি বলছে? app.view এটা আমাকে একটা ফেইল্ড মানে ইরোর দিচ্ছে সামহাউ। ঠিক আছে, এটা সামহাউ আমাদেরকে ইরোর থ্রো করছে। আচ্ছা, এই ইরোটা
এই ইরোরটা থ্রো করার পিছনে রিজন হচ্ছে যে আমি এখানে ডিরেক্টরির নাম দিয়েছি স্টাইলস, কিন্তু এখানে আমি নাম দিচ্ছি সিএসএস, সো আমার এটার নাম দিতে হবে স্টাইলস। সো আমি এবার সেভ করি, ব্রাউজারে যাই, সমস্ত স্টাইল ব্রেক হয়ে গেছে। তার মানে আমরা এতটুকু বুঝতে পারছি যে রিসেট সিএসএস পারফেক্টলি কাজ করছে। তাহলে এবার আমার ফন্ট সিএসএসটা দরকার, সো আমরা রিকোয়ার করব, রিকোয়ার মানে সোর্স ডিরেক্টরি, এরপরে অ্যাসেটস, এরপরে আমাদের আছে হচ্ছে স্টাইলস, এরপরে ফন্টস ডট সিএসএস। তাহলে ফন্ট সিএসএসটা দিয়ে দিই, দেখি ফন্টের কোনো পরিবর্তন আসে কিনা। ফন্টের পরিবর্তন আসবে কিনা সেটা তো আমরা এখনই বুঝতে পারবো না, কারণ ফন্টটা আমরা ব্যবহার করেছি স্টাইল ডট সিএসএস এর ভেতরে। সো এগেইন রিকোয়ার অ্যাসেট স্টাইলস স্টাইল ডট সিএসএস। এবার সেভ করি, সেভ করে ব্রাউজারে যাই, ওএমজি কী হলো এটা? আগে যেমন ছিল এক্স্যাক্ট সেম ওয়েতেই চলে এসছে, আমাদের কিছুই করতে হলো না। বাহ, ভালো তো, সুন্দর না? অনেক সুন্দর, সব কিছু আগের মতো ব্যাক করেছে। এখন শুধু কাজ আমাদের এখানকার এলিমেন্টসগুলো যেন সঠিকভাবে কাজ করে, এখানে যেন আমরা ইনপুট করলে কোনো একটা নাম্বার ইনপুট করলে সব কিছু পারফেক্টভাবে কাজ করে সেটা দেখা। এবং এর জন্য আমাদের দরকার ডেটা। ভিউতে তো সব কিছু ডেটা নিয়ে কাজ হয়, তাই না, সব সময়? তাহলে আমরা ডেটা নিয়ে কাজ করব। আর ডেটা নিয়ে কাজ করার জন্য আমাদের কিছু একটা করতে হবে, সেটা হচ্ছে এই যে আমার এক্সপোর্ট ডিফল্ট অবজেক্টটা আছে, এই এক্সপোর্ট ডিফল্ট অবজেক্টটাই হচ্ছে মেইন অপশনস অবজেক্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কম্পোনেন্টের ভেতরে এই অবজেক্টটাই যাবে, যেই অবজেক্টটার ভেতরে ডেটা থাকে, যেই অবজেক্টটার ভেতরে মেথডস থাকে, ঠিক আছে? তো আমরা আগের বার দেখেছিলাম যে ডাটা হচ্ছে একটা অবজেক্ট, কিন্তু এই সিঙ্গেল পেজ কম্পোনেন্টের ক্ষেত্রে বা সিঙ্গেল ফাইল কম্পোনেন্টের ক্ষেত্রে ডেটা হচ্ছে একটা ফাংশন। সো আমাদেরকে রিটার্ন করতে হবে এইভাবে, ডেটা ইজ ইকুয়াল টু, বা হচ্ছে সরাসরি আপনি এইভাবেও করতে পারেন, ডেটা ES6 এর ওয়েতে ডেটা। এবার এখান থেকে আপনি একটা অবজেক্ট রিটার্ন করবেন। আগে যেখানে আমরা ডেটার ক্ষেত্রে সরাসরি একটা অবজেক্ট রিটার্ন করতে পারতাম, বাট এখন আমাদেরকে রিটার্ন করতে হবে একটা মেথডের ভেতর থেকে। আমাদের কাছে অনেকগুলো নাম্বারস আছে, 1 2 3 4, এই 4টা নাম্বারসকে রাখার জন্য আমি নাম্বারস নামের একটা অবজেক্ট তৈরি করলাম এবং এর ভেতরে বললাম ডেসিম্যাল ইজ ইকুয়াল টু 0, বাইনারি নট ক্যাপিটাল, বাইনারি ইজ ইকুয়াল টু 0 এবং অক্টাল ইকুয়াল টু 0, আর ফাইনালি হেক্সাডেসিম্যাল ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের কাছে ডেটা আছে, এবার এই ডেটাগুলোকে কিন্তু আমরা বাইন্ড করতে পারি। কোথায় বাইন্ড করতে পারি বলেন তো? এই ডেটাগুলোকে আমরা আমাদের যে বক্সগুলো আছে সেই বক্সগুলোর সাথে আমরা বাইন্ড করতে পারি। সো আমরা সিম্পলি আমাদের বক্সগুলো কোথায় আছে সেখানে চলে যাব, সেগুলো খুঁজে বের করব। এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডেসিম্যালের জন্য একটা বক্স আছে, এইখানে গিয়ে আমরা সরাসরি বলে দিব ভি মডেল ইজ ইকুয়াল টু, ভি মডেল ক্লোন হবে না, ইকুয়াল টু হবে নাম্বারস, ডেটার নাম কি, নাম্বারস ডট ডেসিম্যাল। সেম কথাটা আমার বাকি সব জায়গায় বলতে হবে। সো আমি কপি করি, এই যে এটা হচ্ছে বাইনারির ইনপুটের ক্ষেত্রে আমরা বলবো নাম্বারস ডট বাইনারি। তারপরে এটা হচ্ছে আমার অক্টালের প্লেস হোল্ডার বা হচ্ছে ইনপুট বক্স, এখানে আমি বলবো অক্টাল। তারপরে আমরা এখানে হেক্সাডেসিমেলের জায়গায় গিয়ে বলবো হেক্সাডেসিমেল। টু বি অনেস্ট এখানে আর আমাদের কোনো কাজ নেই, এখানে আমরা দেখতে পাচ্ছি ডেটা আছে, ঠিক আছে? আমরা এখন ডেটা চেঞ্জ করতে পারবো, যা খুশি তাই করতে পারবো, যা খুশি তাই লিখতে পারবো, এবং এই ডেটাগুলো কিন্তু রিয়েল ডেটা, ঠিক আছে? এই ডেটাগুলো হচ্ছে রিয়েল ডেটা, এই ডেটাগুলো নিয়ে আমরা সরাসরি কাজ করতে পারবো। এখন আমরা যেটা বলছিলাম যে এখানে আমাদের আর কোনো কাজ নেই, এবার আমাদেরকে ডেটাগুলোকে বাইন্ড করতে হবে, কোনো না কোনো ওয়েতে ওয়াচ করতে হবে, যখন এই ডেটাগুলো চেঞ্জ হবে তখন যেন আমরা সঠিকভাবে আপডেট পাই সেটা বুঝতে হবে। আরেকটা ভালোভাবে দেখা যাইতে পারে সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ডেটাকে নিজের মন মতো বসায় দিই, এখানে 100 বসায় দিলাম, এখানে 0 1 1 0 বসায় দিলাম, এখানে এরকম বসিয়ে দিলাম, ওকে, এরকম বিভিন্ন ডেটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দেখার চেষ্টা করি। তো এরা কি বলছে? এরা বলছে যে সামহাউ এরা লিটারালস আর নট অ্যালাউড ইন স্ট্রিক্ট মোড, লিগ্যাসি অক্টাল লিটারালস। ও সরি, আমি সামনে 0 বসিয়েছি, তো এই জন্য আসলে ও এখনও বুঝতে পারছে না যে আসলে কি হচ্ছে। এবার দেখেন এখানে ডেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তার মানে ডেটাটা পারফেক্টলি বাইন্ড হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডেটাগুলোকে আপডেট করতে হবে। কখন? যখন এখানে চেঞ্জ আসবে।
এখানে যে চেঞ্জ আসবে, এখানে বলতে এখানে যখন এখানে চেঞ্জ আসবে তখন ডেটাগুলো আপডেট করতে হবে শুধু এটাতে না, বাকি সবগুলোতে। সেটা কিভাবে পসিবল? তার মানে সামহাও আমাদেরকে এটা চেক করতে থাকতে হবে যে এটা আপডেট হচ্ছে কি না। এটা অনেক ওয়েতে করা সম্ভব, একটা দুইটা ওয়েতে না, অনেক ওয়েতে করা সম্ভব। সবথেকে সহজ হয়ে হচ্ছে ওয়াচার ব্যবহার করে। ওকে, আমরা ওয়াচার ব্যবহার করে এই কাজটা করব। তো সবার প্রথমে আমরা ওয়াচার ব্যবহার করার জন্য এই ডেটার নিচে ওয়াচার্স নামের একটা জায়গা তৈরি করি। ওয়াচার বা ওয়াচার বলে কিছু নেই, ওয়াচার বা আবার ওয়াচার বলছি। এইবার আমরা কাকে ওয়াচ করতে চাচ্ছি? আমরা নাম্বারস ডট ডেসিমেলকে ওয়াচ করতে চাচ্ছি, আমরা নাম্বারস ডট বাইনারিকে ওয়াচ করতে চাচ্ছি, আমরা নাম্বারস ডট অক্টালকে ওয়াচ করতে চাচ্ছি, এবং ফাইনালি আমরা নাম্বার ডট হেক্সাডেসিমেলকে ওয়াচ করতে চাচ্ছি। ওকে, তাহলে প্রথমে নাম্বারস ডট ডেসিমেলকে আমরা ওয়াচ করার চেষ্টা করি। এই প্রত্যেকটা ওয়াচার হচ্ছে এক একটা করে ফাংশন। ওকে, সো আমরা এখানে ফাংশনটা দেই এবং এই ফাংশনের ভেতরে আমরা কি পাবো? এই ফাংশনের ভেতরে আমরা ভ্যালু পাবো। সো আমরা ভ্যালু নাম দিতে পারি, ভ্যাল নাম দিতে পারি, যা খুশি তাই দিতে পারি। সো ইটস আপ টু আস। ভ্যালু ইজ ডিফাইন্ড বাট নেভার ইউজড, এটা আমার লিন্টার বলছে। এখন আমরা যেটা করতে পারি সবথেকে সহজভাবে, এই মানে ডেসিমেল নাম্বারটা দুনিয়ার সবথেকে সহজ, বাকিগুলোতে কনভার্ট করা একটু কষ্টকর, ডেসিমেল নাম্বারটা একটু সহজ। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার, এই যে ডেসিমেল নাম্বারটা আছে এই ডেসিমেল নাম্বারটাকে ইন্টিজারে কনভার্ট করব। যদি ইন্টিজারে কনভার্ট করা পসিবল না হয় তাহলে জিরো রেখে দিব, কারণ অনেক সময় ইউজার হাবিজাবি নাম্বার ইন্টার করতে পারে। তো এই হাবিজাবি নাম্বার যদি ইন্টার হয় তাহলে এটা জিরো হয়ে যাবে। ওকে, তাহলে প্রথম কাজ এটাকে চেঞ্জ করা। তাহলে দিস ডট নাম্বারস ডট ডেসিমেল ইজ ইকুয়াল টু পার্স ইন্ট, আমি ইন্টিজারে কনভার্ট করব ভ্যালু। ওকে, এর পরের কাজটা হচ্ছে আমার বাইনারিতে কনভার্ট করতে হবে। সো দিস ডট নাম্বারস ডট বাইনারি ইজ ইকুয়াল টু, প্রত্যেকটা নাম্বারের একটা টুইস্টিং মেথড আছে, সেই টুইস্টিং মেথড ব্যবহার করে আমরা যে কোনো নাম্বারকে যে কোনো নাম্বারে কনভার্ট করতে পারি। ওকে, যে কোনো নাম্বারকে যে কোনো নাম্বারে। তো ইন দ্যাট কেস আমরা যেটা করতে পারি, ভ্যাল ডট টু স্ট্রিং, আইএনজি স্ট্রিং, আর ভ্যাল না, দিস ইজ ভ্যালু ডট টু স্ট্রিং টু। আমি টু বলে দিলাম, মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমি এটাকে বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছি। ওকে, আর বাইনারিতে কনভার্ট করলে এটা কিন্তু স্ট্রিং হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চাচ্ছি দিস ডট নাম্বারস ডট অক্টাল, আমরা অক্টালে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে ভ্যালু ডট টু স্ট্রিংয়ে কনভার্ট করব। বা অক্টাল নাম্বারের বেস সংখ্যা কত? 8, তো 8 আমরা এখানে প্রোভাইড করলাম। এরপরে দিস ডট নাম্বারস ডট হেক্সাডেসিমেলে কনভার্ট করতে গেলে আমার বেস ভ্যালু দিতে হবে 16, কারণ হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16 নাম্বারস। ওকে, তো আমি সেভ করি, সেভ করে ব্রাউজারে যাই। দেখেন আমি 4 লাইন কোড লিখেছি, কিন্তু ডেসিমেল থেকে নাম্বারগুলো কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, আমার প্রত্যেকটাকে 0 করে দিতে হবে। হ্যাঁ, 0 0, আসলে এই একটা নাম্বারই নাম্বার, বাকিগুলো কিন্তু স্ট্রিং, বাকিগুলো অটোমেটিক্যালি স্ট্রিংয়েও কনভার্ট হয়ে যাবে। সো আমি আপাতত স্ক্যাফোল্ড করার জন্য ইনিশিয়াল ভ্যালু হিসেবে 0 দিতে পারি, কিন্তু পরবর্তীতে এগুলো স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে। আমি সেভ করেছি, কিন্তু এটা রিফ্রেশ নেইনি এখনও। এই তো নিচে কিছুক্ষণ পর নিল। তো এবার আমি বললাম 10, দেখেন 10-এর জন্য অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে 10 10, ঠিক আছে। আমি বললাম 105, আমি বললাম 67 বা 167, যা খুশি বলি। এখানে আবার একটা ইস্যু কিন্তু দেখতে পাচ্ছি আমরা। সো একটা ইস্যুর রিজন হচ্ছে যে পার্সেন্ট যখন অন্য কোনো নাম্বার আসবে তখন এটাকে আমার 0-তে কনভার্ট করে দিতে হবে। ইচ্ছা করলে ইউজার যে কোনো নাম্বার দিতে পারবে না। ওকে, সো আমি এবার দেখেন ব্যাকে গেলে মানে ন্যান কখনোই আসবে না, এটা 0-ই থেকে যাবে। সো আমি বলছি ওকে, যে কোনো নাম্বার এবার আমি দিতে পারি, এবার আমি ব্যাকে যেতে পারবো না আর। ওকে, সো ছোট্ট 4 লাইনের কোড আমার ডেসিমেলকে অন্য নাম্বারে কনভার্ট করে দিয়েছে, কিন্তু এখন ইস্যু হচ্ছে আমি বাইনারিতে যা খুশি করতে পারছি, বাইনারি ওয়াচ হচ্ছে না, বাইনারি ওয়াচ হয়ে বাকি নাম্বারগুলোতে কনভার্ট হচ্ছে না। এটা একটা ইস্যু না? এই ইস্যুটাকে এবার আমাদেরকে সলভ করতে হবে। তো বাইনারি নাম্বার নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদেরকে একটু বেশি কাজ করতে হবে। একটু মানে এত সহজে কাজটা হবে না, কারণ প্রথমবার ডেসিমেল নাম্বার থেকে অন্য নাম্বারে কনভার্ট করেছি, এটা তো ইজি, যে কেউ করতে পারে এবং অ্যাটলিস্ট বিল্ট-ইনভাবে এটা দেওয়া রয়েছে, এই জন্য আমরা পারছি। কিন্তু যখন আমরা বাইনারি থেকে অন্যান্য নাম্বারে যাইতে চাইবো তখন কিন্তু আমাকে একটু কষ্ট করতে হবে, কারণ বাইনারি নাম্বারের ভেতরে যেমন আমি এখানে 5 দিয়েছি, 5 কি বাইনারি নাম্বার? 5 তো বাইনারি নাম্বার না। আমি ABCD সবই দিতে পারছি, ইউজার যে কোনো কিছু ইনপুট করতে পারছে। তাহলে এই যে কোনো কিছু তো আসলে ইনপুট করা গেলে সম্ভব না, বা যে কোনো কিছু ইনপুট করা গেলে পরে এটা সমস্যা, তাই না? এই সমস্যাটাতে আমাদেরকে আগে ওভার রাইট করতে হবে এখান থেকে, যে
সম্ভব না। ইউজার এরকম আজে বাজে ইনপুট দিলে সেটা গ্রহণযোগ্য না, সেটা আমাদেরকে বের করতে হবে। তার মানে নাম্বারস ডট বাইনারি এটাও আমাদেরকে ওয়াচ করতে হবে। ফাংশন ভ্যালু, এবার এখানে আমাদেরকে কিছু একটা কাজ করতে হবে। প্রথম কাজ আমরা যেটা করব, সেই ভ্যালুটাকে বাইনারি ডেসিমেলে কনভার্ট করব। তাহলে লেট ডেসিমেল ইজ ইকুয়াল টু পার্সেন্ট ভ্যালু, এবং এখানে আমরা দেব হচ্ছে 2। কেন 2 দিলাম? কারণ এটা যে বাইনারি নাম্বার সেটা বোঝানোর জন্য দিলাম যে 2 থেকে আমার এখন ইন্টিজারে কনভার্ট করতে হচ্ছে। এটা বাইনারি নাম্বার ছিল, সেই বাইনারি নাম্বারটাকে আমরা ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে চাচ্ছি। এখন আমাদেরকে চেক করে দেখতে হবে যে এই কাজটা আমরা আসলে এখন না করে পরেও করতে পারতাম, ইটস আপ টু আস, বাট যখন খুশি আপনি করেন। এখন আমাদেরকে চেক করতে হবে যে ইউজার যে বাইনারি নাম্বারটা ইনপুট করছে, যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আসলে সঠিক বাইনারি নাম্বার কিনা। তো সেটা আমরা চেক করব কিভাবে? সেটা চেক করার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি একটা ফাংশন তৈরি করে নিতে হবে। অনেকগুলো ফাংশন আমরা ভবিষ্যতে তৈরি করব, এবং সেগুলো আমরা অন্য যে কোনো জায়গায় তৈরি করতে পারি। কিন্তু আপাতত খেয়াল রাখবেন, এই এক্সপোর্ট অবজেক্টের ভেতরে না, এটার ওপরে যেখানে আমরা রিকোয়ার করেছি তার নিচে এখানে কিছু ফাংশন আমরা তৈরি করব। প্রথম যে ফাংশনটা তৈরি করব সেটা হচ্ছে ইজ বাইনারি। ইউজার যে নাম্বারটা ইনপুট করলো সেটা বাইনারি নাম্বার কিনা সেটা চেক করা আমাদের জন্য ফরজ কাজ। ওকে, ইউজার প্রথমে একটা টেক্সট দিবে ইনপুট, এই টেক্সটটাকে নিয়ে আমরা কাজ করব। কি কাজ করব? আমরা লুপ চালিয়ে দেখব যে আসলে এই টেক্সটের ভেতরে কোথাও 0 আর 1 বাদে কিছু আছে কিনা। 0 আর 1 বাদে যদি কিছু থাকে তাহলে এটা নিঃসন্দেহে বাইনারি নাম্বার না, কারণ বাইনারি নাম্বার হওয়ার জন্য 0 এবং 1ই থাকতে হবে, এর বাইরে কোনো কিছু থাকা সম্ভব না। সো ফর লেট টি অফ টেক্সট আমরা ফর অফ লুপ ব্যবহার করছি, এবং ইফ টি নট ইকুয়াল টু 0, টি যদি 0 না হয়, এবং টি নট ইকুয়াল 1, এই দুইটা যদি না হয় তাহলে আমরা কনফার্ম। কোনো একটা নাম্বার যদি বা কোনো একটা ক্যারেক্টার যদি এই দুইটা না হয়, তার মানে আমরা কনফার্ম যে এটা বাইনারি নাম্বার না, তার মানে এটা রিটার্ন করবে ফলস। আদারওয়াইজ সে রিটার্ন করবে ট্রু। যদি এই লুপ থেকে বের হয়ে আসতে পারে তার মানে ইয়েস, আমরা এটা বাইনারি নাম্বার পেয়ে গিয়েছি। এখন এই বাইনারি নাম্বার কিনা সেই লজিকটাই আমাদের কাজে লাগবে। সো আমরা যেটা করব, আমাদের ওয়াচের কাছে চলে যাব, যাওয়ার পরে আমরা কন্ডিশন চেক করব। ইফ ইজ বাইনারি ভ্যালু, বাইনারি যদি হয় তাহলে তো অন্য কাজ করব, আর যদি বাইনারি না হয় তাহলে কি করব? বাইনারি যদি না হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইনভ্যালিড নাম্বার নামের আমরা একটা প্রপার্টিজ নিতে পারি। ওকে, আমরা আমাদের পরবর্তীতে ইরোর শো করার জন্য এটা কাজে লাগবে। ইনভ্যালিড নাম্বার নামের একটা প্রপার্টিজ নিতে পারি, সেটা কোথায়? ডেটার ভেতরে, যে জায়গাটাতে আমরা নিতে পারি ইনভ্যালিড নাম্বার ইজ ইকুয়াল টু ইনিশিয়ালভাবে ফলস। তো আমরা এই জায়গাটাতে যখন কাজ করব তখন ইনভ্যালিড নাম্বারকে আমরা ট্রু করে দিব। যদি বাইনারি নাম্বার না হয় তাহলে তো এটা ইনভ্যালিড, তাই না? সো দিস ডট ইনভ্যালিড নাম্বার ইজ ইকুয়াল টু ট্রু, আর আদারওয়াইজ দিস ডট ইনভ্যালিড নাম্বার ইজ ইকুয়াল টু ফলস। ওকে, আচ্ছা, আমরা ডেসিমাল নাম্বারটাকে এখনও ব্যবহার করিনি। একটা নাম্বার যখন ডেসিমাল নাম্বার থাকে, সেই ডেসিমাল নাম্বারকে অন্যান্য নাম্বারে কনভার্ট করা কিন্তু খুব সহজ। সেটা আমরা দেখতে পাচ্ছি না? এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা নাম্বার যদি ডেসিমাল নাম্বারে থাকে তাহলে সেটাকে কনভার্ট করা কত সহজ। তো আমাদের কাছে আমাদের প্রথম কাজ হচ্ছে যে নাম্বার যেই ফর্মেটেই থাকুক কেন সেটাকে প্রথমে ডেসিমাল নাম্বারে কনভার্ট করে ফেলা। আর ডেসিমাল নাম্বারে কনভার্ট হয়ে যাওয়ার পরে আমরা ইজিলি অন্য নাম্বারে কনভার্ট করতে পারবো ওই ডেসিমাল নাম্বার থেকে। সো ডেসিমাল নাম্বারে কনভার্ট করেছি, এবার আমরা জাস্ট নাম্বারসের ভেতরে প্রত্যেকটা জিনিস বসিয়ে দেবো। ডেসিম্যাল ইজ ইকুয়াল টু ডেসিম্যাল, যে ডেসিম্যালটা আমরা পেয়েছি। এরপরে আমরা দেখব নাম্বারস ডট বাইনারি ইজ ইকুয়াল টু ইউজার যে ভ্যালুটা প্রোভাইড করেছে সেই ভ্যালুটা, অথবা যদি কিছু না থাকে তাহলে 0। যদি কিছু ইউজার তো নাও রাখতে পারে, একদম এমটিও করে ফেলতে পারে, তখন তো এমটি স্ট্রিং থাকবে না, তাহলে 0 হয়ে যাবে। আর নাম্বারস ডট অক্টাল ইজ ইকুয়াল টু ডেসিম্যাল বলতে আমরা যেটাকে কনভার্ট করতে পেরেছি। ওকে, আমরা কিন্তু এখন আর ভ্যালু নিয়ে কাজ করছি না, ভ্যালু হচ্ছে আমার স্ট্রিং, ভ্যালু হচ্ছে বাইনারি স্ট্রিং। আমাদের কাজ হচ্ছে এই যে ডেসিম্যাল নাম্বারটা জেনারেট করলাম সেই ডেসিম্যাল নাম্বারটাকে কনভার্ট করা টু স্ট্রিংয়ে। ডেসিম্যাল ডট টু স্ট্রিং, অক্টালের জন্য 8। এবার এই লাইনটাকে কপি করে এখানে পেস্ট করে দেই, শুধুমাত্র অক্টালের বদলে হেক্সাডেসিম্যাল এবং টু স্ট্রিং 8-এর বদলে 16। এই 4 লাইন কোড আমার
বাইনারি অংশটাকেও রেসপন্সিভ করে ফেলবে। যেমন আমরা বলতে পারি 100 বা 10, ওকে, এটা বলতে পারি 10। দেখেন এখন এটাও রেসপন্স করছে, এটা সঠিকভাবে রেসপন্স করছে, এটাও যেমন রেসপন্স করছে, এটাও সঠিকভাবে রেসপন্স করছে। কি মজার না? অনেক মজার। এবার আমাদের কাজ হচ্ছে অক্টাল নিয়ে কাজ করা। তো অক্টাল নিয়ে কাজ করতে গেলেও আমাদেরকে চেক করতে হবে যে আসলে নাম্বারটা অক্টাল কিনা। তাহলে ইজ অক্টাল নামের আমাদের আরেকটা ফাংশন তৈরি করতে হবে, কারণ ইউজার তো যে কোনো কিছু ইনপুট দিতে পারে, আমরা ইউজারকে মোটেও ট্রাস্ট করি না। সো আমাদের প্রথম কাজ হচ্ছে ইজ অক্টাল তৈরি করে নেওয়া। ইজ অক্টাল, এবং এখানেও আমরা টেক্সট পাবো একটা, কারণ অক্টাল স্ট্রিং আকারেই ব্রাউজারে আউটপুট হচ্ছে। এবং এখানেও আমরা একটা ফাংশন চালাবো, ফর লেট টি অফ টেক্সট। এবং এখানে আমরা যেটা দেখব, অক্টাল নাম্বারের বৈশিষ্ট্য হচ্ছে 0 থেকে 7 এর বাইরে কোনো টেক্সট হইতে পারবে না। তাহলে যদি সেটা হয়, ইফ টি স্মলার দ্যান 0 অ্যান্ড সরি এটা অর হবে, অর টি গ্রেটার দ্যান 7, এই দুইটার যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই হবে। টি যদি 0 থেকে ছোট হয় অথবা টি যদি 7 থেকে বড় হয়, তার মানে এখানে খেলা হয়ে গেছে। এখানে খেলা হয়ে গেছে বলতে এখানে এটা নাম্বার না, এটা একটা অন্য কোনো টেক্সট, 0 থেকে 7-এর ভেতরে সে নেই, তার মানে এটা হচ্ছে ফলস রিটার্ন করবে। আর ফাইনালি যদি এই লুপটা পার করতে পারে তাহলে ট্রু রিটার্ন করবে। সবচাইতে সহজে অক্টাল নাম্বার কিনা সেটা চেক করার একটা ফাংশন আমরা তৈরি করে ফেললাম। এবার ফাইনালি আমাদের অক্টালের জন্য ওয়াচার তৈরি করতে হবে। অক্টালের জন্য ওয়াচার তৈরি করে আমরা আগের মতোই যে কাজগুলো করেছি সেই কাজগুলো এখানে করব। তাহলে নাম্বারস, অবশ্যই স্ট্রিংয়ের ভেতরে নাম্বারস ডট অক্টাল, এক্ষেত্রে আমাদের একটা ফাংশন লাগবে, ফাংশন ভ্যালু লাগবে। ওকে, সো আমরা আবারও ডেসিমাল নাম্বার বানিয়ে ফেলবো। ডেসিমাল ইজ ইকুয়াল টু %int। এই ক্ষেত্রে অক্টাল নাম্বার তৈরি করার ক্ষেত্রে একটা সমস্যা আছে। অক্টাল নাম্বার তৈরি করার ক্ষেত্রে সমস্যাটা কি? অক্টাল নাম্বার তৈরি করার ক্ষেত্রে আমাদের সামনে একটা 0 থাকতে হবে। 0 না থাকলে সেটাকে অক্টাল নাম্বার কাউন্ট করা হবে না। ওকে, এটা হচ্ছে আমাদের ব্রাউজারের হিসাব নিকাশ। আমরা যদি একটা নর্মাল যে কোনো একটা বাইনারি নাম্বারকে দিয়ে বলি এটাকে অক্টালে রূপান্তর করতে হবে, সে কিন্তু করতে পারবে না। সেটা করার জন্য তাকে সামনে 0 থাকতে হবে, এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0 আর x থাকতে হবে। তো এই জন্য আমরা প্রথমে একটা 0 বসিয়ে নিলাম। 0 বসিয়ে নিয়ে এবার যে ভ্যালুটা ইউজার ইনপুট করছে সেই ভ্যালুটাকেই প্রোভাইড করলাম। ওকে, আর বলে দিলাম যে এটার বেস নাম্বার ছিল 8, বেস ভ্যালু ছিল 8। এটা তো কনভার্ট করতে পারবে, আর কনভার্ট করতে যদি না পারে তাহলে বেসিকভাবে ডেসিমালের ভ্যালু হয়ে যাবে 0। এবার আমরা আগের মতো চেক করব, ইফ নট ইজ অক্টাল, যদি অক্টাল না হয়ে থাকে তাহলে যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেই ভ্যালুটা যদি অক্টাল না হয়ে থাকে তাহলে কি হবে? তাহলে দিস ডট ইনভ্যালিড নাম্বার এটা ট্রু হয়ে যাবে। আর যদি অক্টাল হয়েই থাকে তাহলে দিস ডট ইনভ্যালিড নাম্বার এটা ফলস হয়ে যাবে। খুব সিম্পল কথা। আর আগের মতোই আমাদের কিছু কাজ করতে হবে, যেমন এই যে 4টা জিনিসকে আমি এখান থেকে কপি পেস্ট করছি। আমি আগেই বলেছি আমি কিন্তু খুব অপটিমাইজড হতে কোড করছি না, আমি শুধুমাত্র সামহাও কাজটা কমপ্লিট করছি। অপটিমাইজ হতে কোড করলে আমাদের কোড অনেক কমে যাবে যখন আমরা এই সেম কোড বেসটাকে অপটিমাইজ করব। আমাদের প্রথম কাজ হচ্ছে সামহাও ওয়ার্কেবল করা আমাদের অ্যাপ্লিকেশনটাকে। সো দিস ডট নাম্বার ডট ডেসিমালের ক্ষেত্রে ডেসিমালই থাকবে, দিস ডট বাইনারির ক্ষেত্রে আমাদেরকে ডেসিমালটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। সো আমরা এখানে লিখতে পারি ডেসিমাল ডট টু স্ট্রিং, এটা বাইনারিতে হবে। যদি বাইনারিতে কনভার্ট করা পসিবল না হয় তাহলে 0 হয়ে যাবে। সিম্পলি অনেক কিছুই অনেক সময় বাইনারিতে কনভার্ট করা নাও যেতে পারে, সেক্ষেত্রে 0 হবে। আর অক্টালের ক্ষেত্রে আমরা অক্টালে তো আর কনভার্ট করব না, অক্টালের ক্ষেত্রে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই, যদি সেটা ইনভ্যালিড ভ্যালু হয় তাহলে 0 হবে, যদি কোনো ভ্যালু না থাকে তাহলে সেটা 0 আসবে। ওকে, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে ডেসিমাল ডট টু স্ট্রিং 16, সেম জিনিসটাই থাকবে। তো এবার আমরা অক্টালকেও চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি 2 বলি তাহলে অক্টাল দেখতে পাচ্ছি 2, যদি আমরা 20 বলি তাহলে দেখতে পাচ্ছি অক্টালের ভ্যালু 24। আমি যদি এখানে একটা 0 বসাই তাহলে দেখেন ওপরে 160 হচ্ছে। আবার আমি যদি এখান থেকে 0টা কেটে দিই তাহলে আবার 20 ব্যাক করছে। আমি যদি আবার 2 করি তাহলে এখানে ডেসিমাল 2 আসছে, বাইনারি 2 আসছে। সো আমি 20 বললাম, এখানে বললাম 8। ওকে, এটা সঠিকভাবে এখনও কাজ করছে না সামহাও। ওকে ওকে, কাজ করছে, ইয়েস কাজ করছে, পারফেক্টলি কাজ করছে, কোনো রকম কোনো ইস্যু নেই। ওকে,
তো এর পরের কাজটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নিয়ে। হেক্সাডেসিমাল নাম্বারটা আমরা কনভার্ট করব। তো হেক্সাডেসিমাল নাম্বার নিয়ে কাজ করতে গেলেও আমাদেরকে চেক করতে হবে, ইউজার তো যে কোনো নাম্বার ইনপুট দিতে পারে। তাহলে ফাংশন ইজ হেক্স এরকম নামের আমি একটা ফাংশন বানালাম, যেই ফাংশনের ভিতরে ইউজার ইনপুট দিবে টেক্সট। ইন দ্যাট কেস আবারও আমরা লুপ চালাবো, লেট টি অফ টেক্সট, এবং এখানে আমরা কন্ডিশন চেক করবো। আমাদের হেক্সাডেসিমালের জন্য অনেকগুলো কন্ডিশন চেক করতে হবে। সো এই অনেকগুলো কন্ডিশনকে আমি র্যাপ করার জন্য আরও ব্র্যাকেট নিব অনেকগুলো। টি যদি স্মলার দ্যান 0 অথবা টি যদি গ্রেটার দ্যান 9 হয় তাহলে অবশ্যই সেটা ফলস হবে। এর সাথে আমাদের আরও কিছু অ্যান্ড অপারেশন লাগবে। অ্যান্ড হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে এফ। তাহলে এ থেকে এফ আবার ছোট বড় দুইটাই হতে পারে। তো আমরা সবগুলো ক্রাইটেরিয়ায় চেক করব। টি যদি স্মলার দ্যান ক্যাপিটাল এ অথবা টি যদি গ্রেটার দ্যান এফ ক্যাপিটাল এফ হয়, এবং টি যদি স্মলার দ্যান স্মলার এ হয় অথবা টি যদি গ্রেটার দ্যান স্মলার এফ হয়, তাহলে এইগুলো এই কন্ডিশনের ভেতরে যে কোনো একটা কিছু যদি ঘটে যায় তাহলে রিটার্ন করব ফলস। তার মানে সে হেক্সাডেসিমাল নাম্বার না, আর যাই হোক সে হেক্সাডেসিমাল নাম্বার না। আর আদারওয়াইজ সে যদি সামহাও আমার লুপটাকে ক্রস করতে পারে তার মানে সেটা হেক্সাডেসিমাল নাম্বার। এটাই হচ্ছে আমাদের লজিক। এবার এই সেম লজিকটা কাজে লাগিয়ে আমরা কি করব, আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। নিচের দিকে যাইতে হবে, নিচের দিকে যেয়ে এখানে আবার একটা ওয়াচার যুক্ত করতে হবে, নাম্বারস ডট হেক্সাডেসিমাল। এক্ষেত্রে আমাদের ফাংশন ভ্যালু এটাই লাগবে, ফাংশন ভ্যালু। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করব, সেম এই কোডটাকে পুরোটাকে আমরা কপি পেস্ট করি, কারণ অলমোস্ট সব জায়গায় সেম। ডেসিমাল করতে হবে আমাদেরকে, কিন্তু ডেসিমাল করার সময় এখানে 0-র বদলে 0x প্রোভাইড করতে হবে, কারণ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন 0x কোনো নাম্বার দেখলে সেটাকে মনে করে যে ইয়েস দিস ইজ হেক্সাডেসিমাল নাম্বার। ওকে, তো শুধুমাত্র পার্স করার সময়, অন্য কোনো সময় না কিন্তু। এরপর ইজ অক্টালের বদলে ইজ হেক্স এইটা দিয়ে চেক করতে হবে। ইনভ্যালিড নাম্বার, ঠিক আছে, কোনো রকম কোনো সমস্যা নেই। আর ফাইনালি দিস ডট নাম্বার ডট ডেসিম্যাল, এটাও ঠিক আছে। দিস ডট ডেসিম্যাল বাইনারি নাম্বারের ক্ষেত্রে 2 দ্বারা টুইস্টিং হবে 2 দিয়ে, 2 বেস ধরে। অক্টালের ক্ষেত্রে যে চেঞ্জ হবে ডেসিম্যাল ডট টুইস্ট্রিং 8 বেস হবে। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে যে হবে ভ্যাল অর 0, ভ্যালু যদি থাকলো তো থাকলো, ভ্যাল বলতে ভ্যালু অথবা 0। ওকে, তো এবার যদি আমরা রান করি আমরা বলছি 10। somehow something is not working perfectly. ওকে, সো একটা রিফ্রেশ দেই। ইট ইজ নট ওয়ার্কিং, ডেসিমাল নাম্বার কাজ করছে না, কোনো কিছুই কাজ করছে না। সামহাও কোনো কিছু মিস্টেক করেছে। এখন এটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোনটা মিস্টেক হয়েছে। সো হেক্সাডেসিমাল নাম্বার পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, কোনো রকম কোনো ইস্যু হয়নি। এইবার আমাদেরকে একটা ইরর দিল, ইজ হেক্স ইজ ডিফাইন্ড বাট নেভার ইউজড। ওকে, এখানে আবার আমার কিছু ইয়েস লিঙ্কড প্রোভাইড করা হয়েছে, তো যে কারণে কোনো কিছু তো করার পরে যদি আমি ব্যবহার না করি সে ইরর দেখাই। আচ্ছা, তার মানে ইররটা আমার আছে হেক্সাডেসিমালের ভেতরেই। তো সেটাই আমরা খুঁজে বের করি যে আসলে হেক্সাডেসিমালের ভেতরে কী এমন ইরর ঘটলো, যে নাম্বারস ডট হেক্সাডেসিমাল। আমরা নামের সাথে মিল করে দেখি তো যে হেক্সাডেসিমাল নামটা ঠিক আছে কি না। হেক্সাডেসিমাল ঠিকই তো আছে, হেক্সাডেসিমাল। ওকে, আর তারপরে আমরা ফাংশন নিয়েছি, ফাংশনের ভেতরে পার্সেন্ট করেছি। ও আচ্ছা, এই জায়গাটায় যে 0x দেওয়া হয়েছে, এখানে 8-এর বদলে 16 হবে। আমরা কপি পেস্ট করেছিলাম তো এই জন্য ইরর খেয়েছি। তো এখানে 8 হবে না, এখানে 16 হবে হেক্সের ক্ষেত্রে। তো এইবার আমরা চেক করে দেখতে পারি, এফ মানে 15, এই যে দেখেন চেঞ্জ হচ্ছে। এফ এ মানে 250। তারপরে হচ্ছে আমরা 0, এফ এ 0 মানে 4000। আমরা ওই যে মাঝে মাঝে করি না, 3টা এফ দেই না, তো 3টা এফ মানে কত, 3টা এফ মানে 4095। 2টা এফ মানে হচ্ছে 255। কালার কোডের ক্ষেত্রে 6টা এফ ব্যবহার করা হয়, মনে আছে তো। এই যে আমাদের এখন সবগুলো পারফেক্টলি কাজ করছে, সবগুলো। কিন্তু কোনো জায়গায় ইরর হলে সেই ইররটা আমরা দেখতে পাচ্ছি না, তাই না? সব কিছু স্টপ হয়ে যাচ্ছে, সব কিছু আগের মতো পারফেক্টলি থাকছে, কিন্তু আমরা কোনো ইরর দেখতে পাচ্ছি না। তো ইরর দেখার জন্য কি আমাদের কোডের ভেতরে কোথাও কিছু আছে যেখান থেকে আমরা ইররটা দেখতে পারি? আমরা এই যে ইরর রিসেট বাটনের পাশে দেখতে চাই, কিন্তু সেটা দেখার মতো কি কিছু আছে আমাদের এখানে?
আপাতত তো নাই রিসেট বাটনের পাশে, কিন্তু আমাদের এখানে কিছু একটা ইমপ্লিমেন্ট করতে হবে যার মাধ্যমে আমরা রিসেট দেখতে পারবো। ঠিক আছে, সো আমরা সিম্পলি এই কন্টেইনারের নিচে একটা প্যারাগ্রাফ নিতে পারি ইরোর দেখানোর জন্য। ওকে, ইরোর দেখানোর জন্য একটা প্যারাগ্রাফ নিলাম। প্যারাগ্রাফ নিয়ে আমরা বললাম ইনভ্যালিড ইনপুট, এবং এই ইনভ্যালিড ইনপুটের সাথে আমরা বাইন্ড করব ভি ইফ ডিরেক্টিভ। ভি ইফ দিয়ে আমরা বললাম যদি ইনভ্যালিড ইনপুট ট্রু হয়, ইনভ্যালিড নাম্বার নামের একটা ডেটা নিয়েছিলাম না আমরা নিচে, এই যে এখানে আমরা ডেটা নিয়েছিলাম যে ইনভ্যালিড নাম্বার, এটা কখনো ট্রু হবে কখনো ফলস হবে। যখন আমরা ইনভ্যালিড ইনপুট দেবো তখন এটা ট্রু হয়ে যাবে, আর যখন এটা ইনভ্যালিড ইনপুট দেওয়ার ফলে ট্রু হয়ে যাবে তখন আমাদের এই অংশটা শো হবে। ওকে, এটাই হচ্ছে সিম্পল লজিক। এবং এখানে আমরা স্টাইল বলে দিই, একটা বেসিক স্টাইল, আমি আর অন্য কোনো জায়গায় যাচ্ছি না স্টাইল করার জন্য, কালারটা রেড হয়ে যাবে, সিম্পল কথা। ওকে, সেভ। এবার যদি আমরা ইনভ্যালিড ইনপুট দেই, ওকে, এই জায়গায় যদি এখানে আসলে ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে ইনভ্যালিড ইনপুট দেওয়া পসিবল না, এখানে ইনপুট দেওয়া সম্ভব। দেখেন যে ইনভ্যালিড ইনপুট দিচ্ছি তখনই আমাকে ছোট্ট করে মেসেজ দিচ্ছে ইনভ্যালিড ইনপুট। তারপরে এই জায়গাটায় আমি যদি 8 বসাই 9 বসাই, দিস ইজ ইনভ্যালিড ইনপুট। তারপরে হেক্সাডেসিমালের ক্ষেত্রে DFG, দিস ইজ ইনভ্যালিড ইনপুট। তো ইনভ্যালিড ইনপুট দিলে পরেই সাথে সাথে সে আমাদেরকে কি বলবে, সাথে সাথে আমাদেরকে বলবে যে ইউ আর রং, আপনি রং করছেন, এটা করা যাবে না। ওকে, কি মজার না? অনেক মজার, একদম সহজ একটা কাজ। এখন এই রিসেট মেথড কিন্তু আমাদের কাজ করছে না, করছে কি খেয়াল করেন, রিসেট বাটন এটা কাজ করছে না, তো এটা আমাদেরকে কাজ করাতে হবে। তো রিসেট মেথড কাজ করানোর জন্য আমাদেরকে আরেকটা ফাংশন লিখতে হবে, এবং এই ফাংশনটা হবে মেথড। ভিউয়ের ভেতরে আমরা ডেটা নিতে পারি, ভিউয়ের ভেতরে আমরা মেথডস নিতে পারি। সো আমরা এই জায়গাটায় নিব মেথডস। মেথডস নিয়ে আমরা এখানে বলবো, এখানে মেথডস হচ্ছে একটা অবজেক্ট, যে অবজেক্টের ভেতর থেকে আমরা আমাদের পছন্দ মতো মেথড তৈরি করতে পারি। সো আমাদের দরকার রিসেট নাম্বার বা নাম্বারস, যেটা খুশি আপনি বলেন, এটা একটা ফাংশন। সো আমি সরাসরি এইভাবে তৈরি করতে পারি। এই ক্ষেত্রে আমরা বলবো দিস ডট নাম্বারস ইজ ইকুয়াল টু, একদম ইনিশিয়াল নাম্বারে আমরা ফিরে যাব, অর্থাৎ এখানে যে যে কথাগুলো বলা ছিল সেই কথাগুলোতে আমরা ফিরে যাব। ওকে, দিস ডট নাম্বার ডেসিমাল 0, বাইনারি 0, অক্টাল 0, হেক্সাডেসিমাল 0। আমাদের আরেকটা প্রপার্টিজ লাগবে, সেটা হচ্ছে দিস ডট ইনভ্যালিড। যখন আমরা রিসেট করছি তখন তো আসলে সেখানে ইনভ্যালিড কোনো কিছু থাকার প্রশ্নই ওঠে না, তাই না? তাই আমরা ইনভ্যালিডটাকে ফলস করে দিব। সরি, আমি অবজেক্ট নোটেশন লিখে ফেলছি, এখানে ইকুয়াল সাইন হবে। ওকে, রিসেট মানে এইটাই, রিসেট নাম্বারস মানে এটাই। এখন যদি আমি এখানে কিছু একটা লিখি, রিসেট বাটনে ক্লিক করি, ইটস নট ওয়ার্কিং, কারণ আমরা এই রিসেট বাটনের সাথে এই মেথডটাকে বাইন্ড করিনি কোনোভাবে। তো রিসেট মেথডের সাথে বাইন্ড করব কেমনে? এই জন্য আমাদের অন ক্লিক লাগবে। ওকে, তো অন ক্লিক একটা ইভেন্ট না, সেই অন ক্লিক ইভেন্ট আমরা কীভাবে হ্যান্ডেল করতে পারি সেটা আমরা লাস্ট এসে দেখেছিলাম কিন্তু। হ্যাঁ, সো @ দিয়ে বলতে পারি ক্লিক ইজ ইকুয়াল টু আমাদের রিসেট নাম্বারস, ফাংশনের নাম রিসেট নাম্বারস না? ইয়েস, আমরা কেবল ডিফাইন করলাম, তারপরে আমি ভুলে গিয়েছি। সো আমি সাধারণত সব কিছু ভুলে যাই। রিসেট নাম্বারস, ওকে, সেভ। এটা রিফ্রেশ নিক, এবার এটা রিসেট কাজ করছে। যেখানে আপনি যা করেন রিসেট বাটন ইজিলি কাজ করবে। ইয়াস, সো আমাদের এই পোর্শনের কাজ পুরোপুরি কমপ্লিট। এবার আমাদের টেক্সট কনভার্সনের পালা। টেক্সট কনভার্সনের জন্য আসলে আমাদের কিছু মেথড আগে তৈরি করে রাখতে হবে, মেথড না অ্যাকচুয়ালি ইউটিলিটি ফাংশনস তৈরি করে রাখতে হবে। যেমন আমরা বাইনারি থেকে টেক্সটে কীভাবে যাব আর টেক্সট থেকে বাইনারিতে কীভাবে আসবো, সেই মানে সেটা কনভার্ট করার জন্য কিছু ফাংশনালিটিস আমাদের দরকার। সেই ফাংশনালিটিসগুলো আমরা আগে তৈরি করে রাখতে পারি। আমরা চাইলেই থার্ড পার্টি কোনো কিছু ইনস্টল করে এখানে দেখে ফেলতে পারতাম, কিন্তু কতদিন আমরা থার্ড পার্টির উপরে ডিপেন্ড করবো, তাই না? দেখা যাচ্ছে যে থার্ড পার্টি একটা ফাংশন, আমার এখানে 5 লাইন 10 লাইন কোড লিখলে আমার কাজটা হয়ে যেত, কিন্তু থার্ড পার্টি একটা অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করছি, সেটাতে অনেক বেশি কোড আছে, অনেক বেশি সাইজ, তো সেটা দরকার নেই। আমরা এখানে কোড লিখে ফেলি, ফাংশন টেক্সট টু বাইনারি, একটা টেক্সটকে বাইনারিতে রূপান্তর করব। এখানে আর্গুমেন্ট আকারে আসবে হচ্ছে টেক্সট, আর এখানে আরেকটা ফাংশন তৈরি করব যেটার নাম হচ্ছে বাইনারি টু টেক্সট। এখানে আমরা কোড অ্যারে আকারে একটা পাঠাবো, সেটা কেন পাঠাচ্ছি সেটা পরে বোঝাচ্ছি আমি। হ্যাঁ, কোড অ্যারে মানে আমরা আমাদের টেক্সটটাকে কোডে রূপান্তর করব, কোডে রূপান্তর করে অ্যাকচুয়ালি আস্কি কোডে রূপান্তর করব, আস্কি কোডে রূপান্তর করে সে যে অ্যারেটা হবে সেই অ্যারেটাকে এর ভেতরে পাঠাবো, একদম একটা অ্যারে, কোডের অ্যারে। তো এখন আমরা প্রথমে টেক্সট টু বাইনারি করে ফেলি, কনস্ট চার কোড অ্যারে।
প্রথমে আমাদেরকে এই টেক্সটটাকে কোড অ্যারেতে রূপান্তর করতে হবে। কোড অ্যারেতে রূপান্তর করার পরে আমরা বাইনারি অ্যারেতে রূপান্তর করতে পারবো। ওকে, তাহলে আমরা প্রথমে দেখতে পারি ফর লেট I ইকুয়াল টু I ইন টেক্সট এইবার চার কোড অ্যারে, আমাদের যে অ্যারেটা ডিফাইন করলাম সেখানে আমরা পুশ করব। কি পুশ করব? প্রত্যেকটা টেক্সটের একটা চার কোড আছে, সেই চার কোডটা আমরা পুশ করব। টেক্সট ডট চার কোড অ্যাট এই মেথডটার মাধ্যমে আমরা পুশ করব আই। ওকে, আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে আমার ডেভ টুলটা ওপেন করি। যারা জানেন না আর কি, যারা জানেন তাদের জন্য তো মনে হচ্ছে যে এটা বিরক্তকর, তো আমি এটা আপনারা এটা স্কিপ করতে পারেন। যেমন আমার কাছে একটা টেক্সট আছে, লেট টি ইকুয়াল টু টেক্সট। আমি দেখতে চাচ্ছি যে টি এর কোনো একটা জায়গার কত, চার কোড অ্যাট জিরো বলতে আসলে টিকে বোঝাচ্ছি, জিরোর কোডটা কত, এখানে আমি দেখতে পাচ্ছি 116। আবার আমি বলতে চাচ্ছি ওয়ানের কোড কত, 101। এরকম প্রত্যেকটা ক্যারেক্টারের কোড আছে, যেই কোডটা আমরা বের করছি। এবং বের করার পরে পরবর্তীতে আমরা কি করব, এই অ্যারেটাকে আমরা বাইনারি অ্যারেতে রূপান্তর করব। ওকে, তো বাইনারি অ্যারেতে রূপান্তর করার জন্য আমরা আরেকটা নিলাম, কনস্ট বাইনারি অ্যারে, এবং এটাকে আমরা ম্যাপ করব চার কোড অ্যারে। আমার কাছে যে কোডের অ্যারেটা আছে সেই অ্যারেটাকে আমরা ম্যাপ করব, কারণ অ্যারেকে ম্যাপ করলে তো খুব সহজেই আমরা নতুন আরেকটা অ্যারে পাবো, তাই না? আর এই অ্যারের ভেতরে আছে বিভিন্ন কোড নাম্বার, এখানে যেরকম নাম্বার দেখলাম না সেরকম নাম্বার এই অ্যারের ভেতরে আছে, এবং প্রত্যেকটা নাম্বারকে আমরা নিব এবং নিয়ে কি করব বলেন তো, তার বাইনারি নাম্বারটাকে রিটার্ন করব। লেট বিন ইজ ইকুয়াল টু চার ডট টু স্ট্রিং। একবারেও আমি রিটার্ন করতে পারি, আসলে এত বড় করার দরকার নেই। সিম্পলি এখানে থেকে রিটার্ন চার ডট টু স্ট্রিং 2। আমরা একটু আগে দেখতেছি যে কোনো একটা নাম্বারকে টু স্ট্রিং, মানে এখানে চার বলতে আসলে নাম্বার বা এন অন্য কিছু বলা দরকার ছিল, প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি বোঝাচ্ছি। তো প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি যদি টু স্ট্রিং করি, এটা প্রত্যেকটা ক্যারেক্টার বলতে আসলে প্রত্যেকটা নাম্বারকে আমি টু স্ট্রিং করে যদি বেস বলে দিই 2, তাহলে তার তো বাইনারি রিটার্ন হবে, এটাই স্বাভাবিক। তার মানে বাইনারি অ্যারে এখন আমাদের টোটাল বাইনারি অ্যারেটাকে রাখে বা বাইনারি নাম্বারটাকে রাখে। তো এখান থেকে আমি রিটার্ন করব বাইনারি অ্যারে। সেভ। এখানে যে ম্যাপটা আসছে এটা আমি দেইনি, এটা সাজেশন থেকে অটোমেটিক আসছে, আর এটা কমেন্ট করে রাখি। সো ঠিক আছে, সো আগে আমরা টেক্সট টু বাইনারি কাজ করে কিনা সেটা দেখে ফেলি। টেক্সট টু বাইনারি কাজ করার জন্য আমাদের ডেটাতে কিছু চেঞ্জ আনতে হবে। এখান থেকে প্রথম থেকে আমাদের অনেক কিছু চেঞ্জ আনতে হবে। হ্যাঁ, সবার প্রথম কাজ হচ্ছে ডেটাতে চেঞ্জ আনা। আমাদের যেমন নাম্বারস আছে ঠিক একইভাবে, রিসেট নাই যে এই জায়গাটায় নাম্বারস আছে ঠিক একইভাবে আমাদের এখানে থাকতে হবে লাইন্স। আমি এগুলোকে লাইন্স বললাম। লাইন্স হচ্ছে একটা অবজেক্ট। এই লাইন্সের ভেতরে কি থাকবে, এই লাইন্সের ভেতরে থাকবে একটা টেক্সট, এমটি স্ট্রিং, বাইনারি, এটাও এমটি স্ট্রিং, এরকম কিছু থাকবে। তারপরে আবার ইনভ্যালিড লাইন, এখানে প্রত্যেকটা লাইনের ভেতরে ইনভ্যালিডের হতে পারে, তাই না? সো ইনভ্যালিড লাইন, তো সেটা রাখার জন্য আমরা কি করলাম, সেটা আমরা ডিফল্টভাবে বলে দিলাম ফলস। এই যে ইনভ্যালিড নাম্বার যেভাবে ট্র্যাক করবে, ইনভ্যালিড লাইন সেটাও একইভাবে ট্র্যাক করবে। যদি আমি ভুলভাল কিছু একটা দেই তাহলে সেটা চেক করবে। ওকে, চেক করে বলবে যে রং হয়েছে, হয়েছে এগুলো বলবে। তো এবার আমাদের ডেটা আছে, এবার ডেটা থাকলে সেই ডেটাগুলোকে বাইন্ড করতে হবে। তো ডেটা কিভাবে বাইন্ড করে সেটা কিন্তু আমরা এর আগে দেখেছি যে ডেটা কিভাবে বাইন্ড করে। জাস্ট এই যে একটু আগে যেভাবে কাজ করলাম না, ভি মডেল দিয়ে, ভি মডেল এই লাইনটাকে আপনি কপি করে নেন, এই লাইনটাকে কপি করে নিয়ে টেক্সট এরিয়ার সাথে বসিয়ে দেন, জাস্ট সিম্পলি বসিয়ে দেন। বাট নাম্বারস ডট হেক্সাডেসিমালের বদলে এবার আপনি বলে দেন প্রথমটা কিসের জন্য, টেক্সট, তাহলে লাইন ডট টেক্সট। অ্যাকচুয়ালি লাইন না লাইন্স, আমি এটা ভুলে গেছি। ওকে, কেবল নিজেই নিয়েছি কিন্তু নিজেই ভুলে গেছি, এটা হচ্ছে লাইন্স হবে। ওকে, লাইন্স। আর সেকেন্ড টেক্সট এরিয়ার ক্ষেত্রে কি হবে, লাইন্স ডট বাইনারি। এটা আপনারা বুঝতেই পারছেন। সো আমার এখন এটা কিন্তু বাইন্ড হয়ে গেছে। খুব সহজ, এক কথায় ভিউয়ের এই কাজগুলো খুবই সহজ। এবার আমরা ওয়াচ করতে পারি, যেহেতু আমাদের বাইন্ড হয়ে গেছে সেহেতু আমরা ওয়াচ করতে পারি। সো আমরা লাইন্স থেকে প্রথমে বাইনারিতে কনভার্ট করব, এবং কনভার্ট করার জন্য আমরা এখানে আরেকটা ওয়াচার নিব, লাইন্স ডট টেক্সট। এটা একটা ফাংশন, এই ফাংশনের ভেতরে আমরা ভ্যালু পাবো। ওকে, তো এবার আমরা চেক করে দেখব যে ইফ ভ্যালু ডট লেন্থ ইকুয়াল টু 0, যদি ভ্যালু ডট লেন্থ 0 হয় তাহলে দিস ডট
লাইন্স ডট বাইনারি, বাইনারি নাম্বারটাকে আমরা এমটি স্ট্রিং করে দিব। তখন আর বাইনারিতে আমাদের কোনো কাজ নেই, তখন আমরা মানে এটা একটা মানে ভ্যালিডেশন চেকের মতো। যদি আমার টেক্সট 0 হয়ে যায় তাহলে আমরা বাইনারিকে আপডেট করে বলবো যে বাইনারি তোমার কিছু করার দরকার নেই, তুমি 0ই থাকো, তোমার সব ক্লিয়ার হয়ে যাক। ওকে, এটা আমরা বলতে চাচ্ছি। এবার ইলস কেসে আমরা যেটা করব সেটা হচ্ছে টেক্সট টু বাইনারি। টেক্সট টু বাইনারি আমাদের তৈরি করাই আছে না, এই যে আমরা কেবল তৈরি করেছি টেক্সট টু বাইনারি, সেই টেক্সট টু বাইনারিটাকে আমরা কল করব। কনস্ট কোড অ্যারে ইজ ইকুয়াল টু আমাদের ফাংশনটাকে কল করতে হবে ইকুয়াল সাইন দেয়নি, টেক্সট টু বাইনারি এটাকে কল করতে হবে, এবং এটাকে কল করে আমার ভেতরে কোনো একটা টেক্সট দিতে হবে। টেক্সট হচ্ছে আমাদের ভ্যালু, যেটা আমরা ইউজারের কাছ থেকে পাচ্ছি। এবার এই কোড অ্যারেটা অ্যাকচুয়ালি কি? এই কোড অ্যারের ভেতরে আমাদের মেইন বাইনারি ডাটাটা রয়েছে। ওকে, মেইন কোডটা রয়েছে। তো আমরা যেটা করতে পারি, দিস ডট লাইন্স ডট বাইনারি ইজ ইকুয়াল টু কোড অ্যারে ডট জয়েন। যেহেতু এটা হচ্ছে একটা অ্যারেকে আমরা জয়েন করতে পারি এমটি স্ট্রিং দ্বারা, এইভাবে করে, তাহলেই আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে বলি হ্যালো ওয়ার্ল্ড, দেখেন অটোমেটিক্যালি এখানে কিন্তু ডেটা চেঞ্জ হচ্ছে। কিন্তু আমি এখানে যতই চেঞ্জ করি না কেন কিছু হবে না, বাট এখানে যদি আমি চেঞ্জ করি, এখানে যদি আমি বলি এই সেম নাইম ডেমো ক্যাম, তাহলে দেখেন অটোমেটিক্যালি ডেটাটা আপডেট হচ্ছে। মজার না? অনেক মজার। তাহলে অনেকগুলো কাজ আমাদের শেষ, এবার আমাদের ফাইনাল কাজটা করতে হবে। আর ফাইনাল কাজটা করার জন্য যেমন আমরা এখানে কোড অ্যারে দিয়ে, মানে টেক্সট থেকে কোড অ্যারে তৈরি করলাম, কোড অ্যারে তৈরি করে সেখান থেকে বাইনারি নাম্বারে কনভার্ট করলাম, এবার ঠিক রিভার্স কাজটা করতে হবে। এবার আমাদের কোড অ্যারে থেকে টেক্সটে রূপান্তর করতে হবে। তাহলে আমরা একটা ফাংশন তৈরি করে ফেলি ঠিক একইভাবে। এই যে এখানে যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে আনকমেন্ট করি, এখানে যে কোড অ্যারেটা আছে এই কোড অ্যারেটাকে আমাদেরকে নতুন করে তৈরি করতে হবে। বাইনারি টু টেক্সট, কোড অ্যারে থেকে টেক্সট তৈরি করতে হবে। সো আমরা প্রথমে একটা এমটি টেক্সট নিয়ে নিই, লেট টেক্সট ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং। এইবার আমরা লুপ চালাবো, ফর লেট কোড অফ কোড অ্যারে কনস্ট চার ইজ ইকুয়াল টু 4, মানে কোড থেকে কিভাবে 4 পাওয়া যেতে পারে। ওকে, আমরা তো একটু আগে দেখলাম যে একটা থেকে আপনি কোড, মানে স্ট্রিং থেকে আপনি 4 কোডটা পেলেন, কিন্তু কোড থেকে আপনি কিভাবে স্ট্রিং পাবেন? এই জন্য স্ট্রিংয়ের একটা মেথড আছে, স্ট্রিং ডট ফ্রম 4 কোড। এখানে আপনি যদি বলেন, 65 হচ্ছে এর 4 কোড, দেখেন আপনি পাচ্ছেন এ। ওকে, তো এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা 4 কোড আছে, সেই 4 কোডগুলো আমাদের কাছে এখন বর্তমানে আছে। আমরা ওই যে যখন কোডটা পাস করব না, সেখানেই আমাদের এখানে থাকবে। তো সেই জায়গাটা থেকে আমাদের কি দরকার? সেই জায়গা থেকে আমাদের স্ট্রিংয়ে রূপান্তর করা দরকার। সো আমরা বলতে পারি স্ট্রিং ডট ফ্রম 4 কোড, আমরা ইন্টিজারে রূপান্তর করে নিব পার্স ইন্ট কোড, এবং এটার বেস ভ্যালু হচ্ছে 2, মানে 2 থেকে আমরা আসলে কনভার্ট করতে চাচ্ছি। এবং ফাইনালি টেক্সট ইকুয়াল টু টেক্সট ডট কনক্যাট, আমরা টেক্সটের ভেতরে কনক্যাট করতে চাচ্ছি কাকে? 4কে, নতুন যে 4টা আমরা তৈরি করলাম সেই 4কে। সবশেষে যেই টেক্সটটা আমরা পাচ্ছি সেই টেক্সটটাকে আমরা রিটার্ন করতে চাচ্ছি টেক্সট। ওকে, সেভ। তাহলে এখন কোনো না কোনো জায়গায় তো আমাদের এই ফাংশনটা ব্যবহার করতে হবে। সেটা কোথায়? সেটা আর কোথাও না, সেটা হচ্ছে এই যে, যেমন লাইন্স ডট টেক্সট আমরা তৈরি করেছিলাম, ঠিক একইভাবে লাইন্স ডট বাইনারি আমরা তৈরি করব। ওকে, এবার এখানে হচ্ছে আমরা, মানে এটাকে আমরা ওয়াচ করছি আর কি, ভ্যালু যখন ওখানে বাইনারি ফিল্ডে কোনো চেঞ্জ আসবে তখনই আমরা এখানে আপডেটটা করতে পারবো। আচ্ছা, সো ইফ ভ্যালু ডট লেন্থ ইকুয়াল টু 0, যদি ভ্যালু ডট লেন্থ 0 হয়ে থাকে তাহলে দিস ডট লাইন্স ডট টেক্সট ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং। ওকে, আচ্ছা, স্বাভাবিক। যদি আমার এখানে কোনো কারণে ভ্যালু চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা লাইন্সের টেক্সটটাকে আপডেট করে দিব, এমটি স্ট্রিং করে দিব। এলস আমরা কি করব? এলস আমরা চেক করব কনস্ট কোড অ্যারে, আমাদেরকে কোড অ্যারে তৈরি করতে হবে। আমাদের কাছে বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে কি, বর্তমানে আমাদের কাছে আছে হচ্ছে বাইনারি নাম্বার, নর্মাল স্ট্রিং। সেই স্ট্রিং থেকে আমাদেরকে স্প্লিট করে, স্পেস দিয়ে স্প্লিট করে একটা কোড অ্যারে তৈরি করতে হবে। সো কোড অ্যারে ইজ ইকুয়াল টু ভ্যাল ডট স্প্লিট, ভ্যাল বলতে অ্যাকচুয়ালি ভ্যালু
ডট স্প্লিট স্পেস দ্বারা, যেমন আমরা স্পেস দ্বারা জয়েন করেছিলাম ঠিক একইভাবে স্পেস দ্বারা আমরা স্প্লিটও করে নিলাম সুন্দরভাবে। আগেরবার জয়েন করেছিলাম সুন্দরভাবে দেখানোর জন্য, এবার সুন্দরভাবে দেখানো ডাটা থেকে অ্যাকচুয়াল ডাটাটা বের করার জন্য আমরা স্প্লিট করছি। এবার আমরা এখান থেকে টেক্সট পেতে পারি, কনস্ট টেক্সট ইজ ইকুয়াল টু বাইনারি টু টেক্সট, এই ফাংশনটা, এবং এখানে আমরা আমাদের কোড অ্যারেটাকে পাস করে দেব। খুব সিম্পল কথা। এবার যেই টেক্সটটা পেলাম সেই টেক্সট দ্বারা দিস ডট লাইন্স ডট টেক্সট ইজ ইকুয়াল টু টেক্সট, ওই টেক্সটটা আমরা আপডেট করে দিচ্ছি। ওকে, সেভ করি। আমি কোনো জায়গায় কোনো ভ্যালিডেশন করিনি, এই জায়গাটাই ভ্যালিডেশন একটা জায়গায় সম্ভব, টেক্সটের বক্সে কিন্তু কোনো ভ্যালিডেশন সম্ভব না। টেক্সটের বক্সে ভ্যালিডেশন কেন সম্ভব না? টেক্সটের বক্সে ভ্যালিডেশন সম্ভব না, যে কোনো কিছুই টেক্সট হতে পারে, ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টারের আপনার বুলিয়ান নাম্বার আছে, বুলিয়ান বলছি, বাইনারি নাম্বার আছে। তো এই জন্য আমি টেক্সটের কোনো ভ্যালিডেশন করারই দরকার নেই, আমাদের দরকার হচ্ছে বাইনারি এই জায়গাতে ভ্যালিডেশন। তো সেটা আমি করবো না, সেটা আমি আপনাদের জন্য ছেড়ে দিব, যে বাইনারি নাম্বার কিনা সেটা চেক করার জন্য আমাদের কাছে ফাংশনালিটিস আছে। তো সেটা আপনি কিভাবে এই জায়গাটা ইমপ্লিমেন্ট করবেন যে যেন আমরা ইনভ্যালিড লাইনও যুক্ত করতে পারি। দিস ডট ইনভ্যালিড নাম্বার যেরকমভাবে আমাদের কাছে আছে, সো দিস ডট ইনভ্যালিড লাইনের ভ্যালুটাকে আমরা চেক করতে পারি, এবং ইনভ্যালিড কোনো বাইনারি নাম্বার দিলে সেটা যেন আমাকে এখানে ইরোর দেখায়, সেরকম আমরা তৈরি করতে পারি। এটা আপনাদের দায়িত্ব আমি দিয়ে দিলাম, টাস্ক। ওকে, সো এবার আমরা টেক্সট লিখব হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো আমি এটাকে কপি করি, হ্যালো ওয়ার্ল্ডকে ক্লিয়ার করি, করে এখানে পেস্ট করি। দেখেন এটা পেস্ট করলে এখানেও যদি আমি চেঞ্জ করি এখানেও চলে আসছে। এবং লাস্ট ক্যারেক্টার কী আছে? লাস্ট ক্যারেক্টার হচ্ছে আমার 1 ডি, তো সো 1 1 0 0 1 0 0, লাস্টে দেখেন আরেকটা ডি তৈরি হয়েছে সবার লাস্টে। আচ্ছা, তাহলে প্রথম ক্যারেক্টার এইচ ছিল, তো প্রথম ক্যারেক্টার আমি তৈরি করি 1 0 0 1 0 0, মিস্টেক করেছি, 1 0 0 আবারও 0 করছি, 1 0 0 0, লাস্টে দেখেন এইচ তৈরি হচ্ছে। তার মানে আমি এখানে চেঞ্জ করছি মানে এখানে চেঞ্জ হচ্ছে, আবার যদি আমি এটা রিমুভ করে দিই ওই ডাটা রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমি যেখানেই কাজ করি সেখানেই রিমুভ হচ্ছে। এবার আমাদের আরেকটা মেথড তৈরি করতে হবে, যে মেথডটার নাম হচ্ছে রিসেট। তো এই রিসেটটাও আগের রিসেটের মতোই হবে। সো আমি এখান থেকে সিম্পলি কপি করে পেস্ট করে দেই। এইটা হচ্ছে রিসেট নাম্বারের বদলে রিসেট লাইন বা লাইন্স। ইন দ্যাট কেস রিসেট লাইন্স আমাদেরকে কল করতে হবে। ডেসিম্যাল তো নাই, বাইনারি আছে, আর এখানে হচ্ছে টেক্সট আছে। টেক্সট হচ্ছে এমটি স্ট্রিং, বাইনারি হচ্ছে এমটি স্ট্রিং। সো এখানেও একটা কমা, এখানেও একটা কমা। আচ্ছা, এইগুলোর আমার দরকার নেই। এবার এই রিসেট লাইন্সটা আমাদেরকে বাইন্ড করতে হবে কোথায়? এই রিসেট লাইন্সটা আমাদেরকে বাইন্ড করতে হবে এই বাটনের সাথে। সো @click ইজ ইকুয়াল টু রিসেট লাইন্স, সিম্পল। তো এখানে যদি আমার কোনো টেক্সট থাকে, আমি যদি রিসেট বাটনে ক্লিক করি সে রিসেট করে ফেলবে ক্লিয়ারলি। খুব সুন্দর না? অনেক সুন্দর। তার মানে অলমোস্ট আমাদের অ্যাপ্লিকেশনের যা যা ফিচার ফ্যাসিলিটিস ছিল সব কিছু আমরা চেঞ্জ করতে পেরেছি। এখন HTML এর ভেতরে ন্যানো কনভার্টার টাইটেলটা ছিল, সেজন্য এখানে ন্যানো কনভার্টার দেখাচ্ছে না, ফাইল থেকে দেখাচ্ছে আমি জানি না। সো আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের হুকসের প্রয়োজন হবে। সেই হুকস নিয়ে আমরা আসলে এখানে খুব বেশি আলোচনা করব না। প্রত্যেকটা জায়গায় হুকস থাকে। হুকস বলতে আসলে লাইফ সাইকেল মেথডসের কথা বোঝাচ্ছি, লাইফ সাইকেল হুকস বা লাইফ সাইকেল মেথডস। তো আমাদের এখানেও আছে। সো এখানে আছে হচ্ছে ক্রিয়েটেড। সো আমি এখানে কল করলাম ক্রিয়েটেড। এর ভেতরে আমরা যে কোনো কাজ করতে পারি। যখন একটা কম্পোনেন্ট ক্রিয়েট হবে, ভিউ ইনস্ট্যান্স ক্রিয়েট হবে, তখনই সেটা কাজ করবে। সো আমি ডকুমেন্ট ডট টাইটেল, বর্তমানে টাইটেল কী দেখাচ্ছে? ন্যানো কনভার্টার। সো আমি এটাকে চেঞ্জ করতে চাচ্ছি, ডকুমেন্ট ডট টাইটেল ইজ ইকুয়াল টু ন্যানো কনভার্টার। এটা সেভ করে দেই। আপনি ব্রাউজারে গেলে দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে। এটা আপনি অন্য কোনো জায়গায় চেঞ্জ করতে পারবেন না। এটা করার জন্য আপনার ক্রিয়েটেড হুকসের ভেতরেই বা ক্রিয়েটেড মেথডসের ভেতরেই আপনাকে করতে হবে। এই হচ্ছে আমাদের বেসিক অ্যাপ্লিকেশন, যেটা আমরা খুব বাজেভাবে কোনো রকম কোড রিউজ না করে, কোনো রকম অর্গানাইজড ওয়েতে না, একটা সিম্পল জায়গায় আমার HTML কোড ছিল, HTML ফাইল ছিল, HTML টেমপ্লেট ছিল, সেই টেমপ্লেটটা তুলে নিয়ে এসে সরাসরি এখানে বসিয়ে দিয়ে যেখানে যেখানে দরকার সেখানে কোডগুলোকে পুশ করে দিয়েছি। তাই তো, এই এতটুকু কাজ আমরা করেছি। এই কোডটা মোটেও অর্গানাইজড না। এই কোডটাকে অনেক ভিউয়ের ওয়েতে অর্গানাইজড করা যেত, এবং এই কাজটা করার জন্য আমাদের CLI ইনস্টল দেওয়ারও দরকার ছিল না। আমরা যদি CDN থেকে কোডটাকে নিয়ে কোনোভাবে করতাম তাহলেও খুব ভালোভাবে কাজটা হতো। তো আমরা কেন CLI ইনস্টল করলাম, কিভাবে আমাদের কোডগুলোকে রিউজ করা যায়, কিভাবে মাল্টিপল কম্পোনেন্ট তৈরি করা যায়, সেই বিষয়গুলো আমরা আসলে নেক্সট লেকচারের জন্য রেখে দিয়েছি। ভিউ দিয়ে যে আসলে কত সহজে
একটা প্রোটোটাইপ তৈরি করানো যায় বা করা যায় সেটা দেখানোর জন্যই, এবং কত ইজিলি একটা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করা যায় সেটা বোঝানোর জন্যই মূলত আজকের লেকচার। আমাদের অ্যাপ্লিকেশন ইজ ওয়ার্কিং পারফেক্টলি, আমরা হ্যাপি। আমাদের পরবর্তী লেকচারের জন্য অপেক্ষা করতে হবে, সেই সময় আমরা ভিউকে আরও বেশি মডিফাই করব, মানে ভিউকে মডিফাই করব না, আমাদের অ্যাপ্লিকেশনটা মডিফাই করব ভিউয়ের পাওয়ার দিয়ে। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট লেকচারে। যদি আজকের লেকচার আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, করলে ভালো লাগে আর কি। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখেন, চ্যানেলে 1100+ ভিডিওস আছে, আরও নতুন নতুন ভিডিওস আসছে। আর যদি কখনো মনে চাই সাবস্ক্রাইব করতে পারেন, যদি ভিডিও ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারেন, আনসাবস্ক্রাইব বাটনও আছে, কোনো কিছুর জন্য জোরাজোরি নেই, যেটা ভালো লাগবে সেটাই করবেন। তবে যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে এজন্যই বলি, তাহলে মানুষের ভেতরে ছড়ায়া যাবে, তাই না? আপনার মাধ্যমে আরেকজন শিখতে পারবে। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট লেকচারে। ততদিন আশা করি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আর যদি ন্যানো ক্যাম্পে জয়েন করে না থাকেন তাহলে ন্যানো ক্যাম্পের জন্য আপনাকে আহ্বান জানালাম, অবশ্যই ন্যানো ক্যাম্পে জয়েন করবেন। ডেসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া রয়েছে। ধন্যবাদ সবাইকে।